এখন বক্তব্য দিবেন আপনাদের মাঝে মোহাম্মদ ফরহাদ হোসেন। মোহাম্মদ ফরহাদ হোসেন 1981। উপস্থাপক বলল যে তার ছিঁড়ে গেছে, আসলে বক্তব্য দিতে যাও তার ছিঁড়ে যাবে, যে তার সরাসরি মনে হচ্ছে যে একবারে। তো উপস্থাপককে ধন্যবাদ, যে ওর মানে তার ধৈর্য আছে, হ্যাঁ, তার হলো ভালো তার আছে, একবারে তার দুর্বল তার না, ওই বিআরবি কেবল আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ ঈদ মোবারক। আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের অগ্রজ ভাই বোনেরা এবং অনুজ ভাই বোনেরা, আমি দেখছি আমাদের ম্যাক্সিমামই আমাদের এর সজ্জা স্কুলের ছাত্রছাত্রী, বর্তমানের অথবা যারা মানে প্রাক্তন ছাত্রছাত্রী আছেন এবং বর্তমানেরও আছেন। তো আমাকে স্মৃতিচারণ করতে বলা হয়েছে, আমি বেশি স্মৃতিচারণ হয়তো করার অভ্যাস আমাদের নাই, তবে ছাত্র ছিলাম, আমার এখানে এক ধরনের নস্টালজিয়া পেয়ে বসেছে আমাকে, কারণ এই বট গাছটা নাই। এই বট গাছের আমরা একবারে এই স্কুলের প্রতিটা বালুকণা মনে হয় আমাদেরকে চিনে, এই কারণে যে আমি এখানে প্রাইমারিরও ছাত্র ছিলাম, শুধু হাই স্কুলের না, অনেকে অন্য স্কুল থেকে এসে এখানে আসছে, আর আমি ছিলাম এই স্কুলেরই প্রাইমারি ছাত্র। আমার ওই পুরাতন বিল্ডিংটা দেখে আমার স্মৃতি জাগরণীয় হলো। স্মৃতিতে সেই সময় আমাদের সাথে আমরা স্কুলকে পরিষ্কার করতাম, স্যাররা আমাদের দিয়ে কাগজ করে নিত, ইট পাথর করে নিত, আমরা খেলতাম এই মাঠগুলো, এই মাঠে ছিল সামনে, আর বট গাছে ছিল, বট গাছের নিচে আমরা কি বলবো, আমাদের বসার বেঞ্চ ছিল কি ইট, ইট ছিল আমাদের বেঞ্চ, আর ইটই ছিল আমাদের আরেকটা হলো কি বলবো, ওটাও একটা বেঞ্চ, মানে হয়তো সিলেট রাখতাম ইট, মানে সিলেট এরিয়াতে। তারপরে আবার যখন স্যাররা থাকতো না তখন আমরা চক পেন্সিল দিয়ে খেলতাম, মানে ইয়া করে ওই যে উপর দিয়ে ছাড়তাম, হুড় হুড় করে আসতো, যে চার চকে লাগতো আমরা চক, তখন ওইটা জিতে নিতাম আর কি, এরকম এই খেলাগুলো, এই যে স্মৃতি, এটা কিন্তু খুব মজার একটা স্মৃতি ছিল। তবে আমার ওই স্যাররা এখনও মনে করে, আমার এই বটগাছটা যদি থাকতো মনে হয় এখনও আমি যদি সেই 2-1-কে 2 বলতে পারতাম, আমার মনটা শান্ত হতো। 2 দুগুণা 4, এই যে আমরা শিখেছিলাম, হ্যাঁ, শিশু শ্রেণীর। তো এটা একটা বিরাট স্মৃতি ছিল। আর এই জায়গাটা ছিল সব বাসের ঝাড় টাইপের। আর ওই যে আমাদের মতি স্যার তো বললো যে ইনশাল্লাহ তখন স্যানিটেশন খুব উন্নত ছিল, হ্যাঁ, কারোর বাড়িতে মনে হয় পায়খানা ছিল কিনা আল্লাহ জানে, তখন ম্যাক্সিমাম লোকজন খালি ওই প্রাকৃতিক জায়গায় এসে এই সব বাস ছিল আমাদের প্রাকৃতিক কাজকর্ম সারার জায়গা। তো এই জায়গায় আমরা পড়েছিলাম। তো আরও একটা আমাদের খুব দুঃখের স্মৃতি আছে, মতি স্যারের কথা দিয়েই বলি, যেহেতু স্যার কিন্তু অনেক স্মৃতিটা যেটা আমাদের সাথে যায় এরকম স্মৃতি ছিল। আমরা যখন ক্লাস 6-এ উঠলাম, এই প্রাইমারি ছেড়ে যখন আমাদের হাই স্কুল, আমাদের উপর দিকে আসলাম, 6-এ উঠলাম, তখন আমাদের স্কুলটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুড়িয়ে দেওয়ার গল্পটা আমরা শুনেছি নিশ্চয়ই মতি স্যারের মুখে, কিন্তু আমরা সেই ভুক্তভোগী ছিলাম। আমরা যখন 6-এর ছাত্র তখন এই স্কুলটা পুড়িয়ে দেওয়া হলো। তখন আমরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে বোধহয় আর লেখাপড়া এখান থেকে এই স্কুলে হবে না, এত কাছে আমাদের বোধহয় বোলাহাট টোলাহাট যাওয়া লাগে নাকি, স্কুলেই বোধহয় বাদ হয়ে যায়। স্যাররাও কিন্তু দিশাহারা ছিল, স্যারদের মধ্যেও অনেক মানে একটা হতাশা, একটা উত্তেজনা, এক ধরনের হতাশা কাজ করছিল যে ওনাদেরও বোধহয় চাকরি থাকবে না, রুজির বিষয়, প্রতিষ্ঠানটা বোধহয় থাকবে না। তো যাই হোক, সেই সব কিছু কেটে উঠেছে। তারপরে স্কুল আবার নতুন উদ্যমে চালু হয়েছে। এখন এই হাঁটি পা করে আজকে একটা জায়গায় যে এই স্কুল আমাদের অনেকজনকে জ্ঞানের আলো দান করেছে। আজ এই যে সামনে এত বড় একটা মিলন মেলা, এটার যারা আয়োজক তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। কারণ আমার একটা মনের মধ্যে ছিল যে এরকম একটা প্ল্যাটফর্ম, আমরা তো স্কুলে এখানে লেখাপড়া করেছি, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান যখন আসতাম, পাশ দিয়ে যেতাম, মনে হতো যে এইটাই তো আমাদের জায়গা ছিল। তো আমাদের এলাকার জন্য তো আমরা নিজেকে যখন এক সময় পাস করলাম, ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করলাম, তারপরে চাকরির খোঁজে কিছুদিন হতাশ হয়ে ঘুরে বেড়েছি। হতাশ হওয়া এক সময় আমাদেরকে, মানে চাকরির বাজার তো খুব খারাপ ছিল। আমরা যখন পাস করে বেড়াই ইউনিভার্সিটি থেকে, তখন ছিল এরশাদের সময়, আমাদের ইউনিভার্সিটি খালি বন্ধ হয়ে যেত, তখন ওটার নাম দেওয়া হতো যে এরশাদ ভ্যাকেশন। কারণে একটু কিছু হলে আন্দোলন একটু যখন জমতো তখন সব কিছু বলা যায় না। তা আমার ব্যক্তিগত একটা
স্মৃতিচারণ স্কুলের নিয়েই বলি। টেস্ট পরীক্ষা দেওয়ার পর ভোরবেলা বাড়িতে আমি শুয়ে আছি, আমার বড় ভাই আমাকে বলছে তুমি পরীক্ষা দেওয়া ঘুম থেকে উঠোনি কেন? তো আমাকে কাঁসার বদনা ছিল একটা, কাঁসার বদনা দিয়ে ঝাটকা মেরেছিল। আমি বাড়ি থেকে পালায়ে গেছিলাম। পালায়ে যাওয়ার পর ইন্ডিয়া থেকে একজন লোক আসছিল, তাকে বললাম ভাই আমি ইন্ডিয়া যাব, আমি বাংলাদেশে থাকবো না। তো ওই লোকের সাথে আমি ইন্ডিয়া যা সূর্যাপুরে গিয়ে আমার বাবার মামাতো ভাই আজি কাকার বাসায় শ্বশুর বাড়িতে গিয়ে উঠি। এদিকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আমার বাড়িতে খবর যায় স্কুল থেকে, মতি স্যার নুরু স্যার এরা বলে যে ও তো পরীক্ষা দিতে পারবে না, আজকে লাস্ট ডেট। আমার সেজ বোন আমাকে যে মানুষ করেছে, সে সরকারি চাকরি করে, সে বলল যে স্যার একটা দিন সময় দেন, আমি ওকে যেভাবেই পারি নিয়ে আসব। তো সেই সেজ বোন, আমি যে লোকের সাথে গেছিলাম ও ব্ল্যাক করে, ও আবার আসছে, বলছে যে আমার ছোট ভাইকে আপনি কোথায় রেখে আসছেন, আমাকে একটু দয়া করে নিয়ে যান। আমার আপা কিন্তু অফিসে বের হয়ে, অফিসে না গিয়ে আমাকে আনতে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া আমার কাকার বাসায় যখন যাই, তখন আমি আমার কাকার ছোট ছেলেকে নিয়ে পুকুরে গোসল করতে গেছি। তো আমার কাকা যা বলছে, হারামজাদা তুই না বলে আসছিস, তুই তাড়াতাড়ি যা। আমার আপার নাম মেহরুন, বলছে মেহরুন তোকে নিতে আসছে, আজকেই তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তুই তাড়াতাড়ি যা। পরে বাড়িতে আসছি, আপা আমারে দেখে কান্নাকাটি করছে, বলছে যে কোনো সময় নাই, তুই তাড়াতাড়ি রেডি হো, এক্ষুনি যেতে হবে। তো দুপুরবেলা খাওয়ার পর রওনা হয়েছি। আই হতে আসা এই আপনার মুইচা ঘাটের ওই পারে সাইফুল ভাইদের বাড়ি আছে। সাইফুল ভাইদের বাড়ি আসার পর এ পাশে আর কোনো নৌকা নাই। তখন আপা বলছে কী বাবা যাবি? আমি বললাম যে আপনি থাকেন, আমি ওই পারে যাই, দিয়ে নৌকা নিয়ে আসি। আমি সাতরিয়া আসার পর একটা নৌকা নিয়ে গেছি, যাওয়ার পর আপাকে নিয়ে এবারে আসছি। আসার পর স্কুলে আইসা ফর্ম ফিল আপ যখন করি, তখন মোদি স্যার বলছে তুই পরীক্ষা দিবি তো, না ফের পালিয়ে যাবি? আমি বলছি না স্যার, পরীক্ষা দিব, পালাবো না। তো আমি সেই 84 সালের ভোলাহাট থানার ভোলাহাট থানার সবার 1984 সালের আগে এসএসসির পরীক্ষা কেন্দ্র ছিল রহনপুরে। আমরা প্রথম ব্যাচ যারা ভোলাহাটেই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এবং আমাদের ব্যাচে 10-12 জন দিয়েছিলাম। সায়েন্সের ছাত্র 3 জন, 3 জনের মধ্যে আমি একজন, আমার ভাইগনা একজন, আর একজন মতলেউর, সে কলেজে চাকরি করে। আল্লাহ রহমতে আমরা 3 জনই পাস করেছি। আমার ভাইগনা থেকে চিটাগাঙে, আমি থাকি ঢাকায়। আমি ছোটোখাটো একটা ব্যবসা করি কেমিক্যালের। আর ফরাদ মামা যে উদ্যোগটা নিয়েছেন, ওনার উদ্যোগকে, ওনার যে আগ্রহ, এটাতে আমরাও শরিক হতে চাই, আগ্রহ প্রকাশ করছি। এবং আজকের প্রোগ্রামের যারা আয়োজক কমিটি এই প্রোগ্রাম করতে পারছে এবং এখন পর্যন্ত সফল, ইনশাল্লাহ শেষ পর্যন্ত সফল হবে, তারা একটা ট্রাস্ট ইনশাল্লাহ করেও। শ্রদ্ধেয় বড় ভাই, বড় বোন, আমার মামা, চাচা, আমার বন্ধু, আমার ছোট ভাই, এই স্কুলেরই যারা ছাত্র ছিল, যারা বর্তমানে আমার সামনে মঞ্চে চেয়ারে উপবিষ্ট, সকলকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজকে শুধু স্মৃতিচারণ, রিইউনিয়ন আমাদের এই সুযোগ করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, ফরাদ ভাই একটা কথা বলেছে যে আমাদের বাম পাশে যে একতলা বিল্ডিং অ্যাশ কালারের, তার পাশে একটা বট গাছ ছিল। সেই বট গাছেই নিচেই আমাদের লেখাপড়ার জীবন শুরু, যেটাকে বলে ক দিয়ে করি। আমরা প্রথমে এসে ইটের ওপরে বেঞ্চ এবং চেয়ার বানাতাম,
হাই বেঞ্চ এবং লো বেঞ্চ বানাতাম। মানে ইটগুলাকে কয়েকটা স্তরে সাজিয়ে নিতাম। ক্লাস শেষে দেখতাম পিছনে তাকালে পুরা প্যান্ট ইটের গুঁড়ায় ভর্তি। এখানেই আমাদের শিক্ষা জীবন শুরু। এই করতে করতে আমরা ক্লাস 6-এ উঠি। এই বজরাটেক সবজা পাইলট হাই স্কুল। এই স্কুলে সত্যি স্মৃতিচারণ অনেক। আমরা যখন এই স্কুলে ক্লাস করি, আমাদের মাথার উপর ছাদ ছিল না। কি ছিল তাহলে? টিন ছিল, টিন। টিনের নিচে চাটাই দিয়ে চাটাই ছিল না। আপনারা যারা আগে কি পরিমাণে রোদ পড়ে, তাপ পড়ে, মাথায় গরম হয়ে গেছে, ঘাম পড়েছে। এই পরিবেশই আমরা আত্মহায়িত বিগত 2টি মাস অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, তাদের আসলে সত্যি স্যালুট জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়, এটা অন্যায় হবে। যার জন্য আমি সবার প্রতি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের স্মৃতি হিসাবেই রয়ে যায়। কারণ যে কোনো কিছুতেই যখন আমরা অন্যদিকে ডাইভার্ট হই, তখন আমাদের স্কুলের কথা কিন্তু অবশ্যই মনে পড়ে। আমি স্কুলের 2-1টি স্মৃতিচারণ আপনাদেরকে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই। স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি আপনারা কি কেউ অত্র ভোলাহাটের বাইরে অন্য কোনো ব্যাচ পিকনিকে গিয়েছে? আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমরা 91 ব্যাচ 1990 সালে আমরা নিজ উদ্যোগে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ঘাইবাড়ি গিয়ে লঞ্চে করে গিয়ে আমরা পিকনিক করি এবং এই পিকনিকটা করার পিছনে আমাদের অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে। আমরা প্রথমে আমাদের শ্রদ্ধেয় তোফাজ্জল স্যারকে ম্যানেজ করি। প্রথমে উনাকে ম্যানেজ করার পর উনি আমাদেরকে পরামর্শ দেয় যে ঠিক আছে তোমরা আমার পিছনে থাকো, আমি হেডমাস্টারের কাছে যাই, দেখি একটু কথা বলে ম্যানেজ করা যায় কিনা। উনি সত্যি যেরকম বলেছিলেন সেরকমই গিয়ে উনার সামনে আসলে দাঁড়াতেও ভয় লাগে। যাই হোক, আমরা তোফাজ্জল স্যারের সাহসে গিয়ে কথা বলে উনাকে ম্যানেজ করতে পেরেছিলাম। এখানে শেষ নয়, যেদিন আমরা পিকনিকে যাব তার আগের দিন রাত্রে আমাদের কাছে খবর আসলো আমাদের 2 জন মেয়ে যেতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে ফ্যামিলি রেস্ট্রিকশন আছে, তাদের বাইরে যাওয়া যাবে না। আমরা সাথে সাথে সিদ্ধান্ত নেই, 2-1 জনের নাম বলি। আমি মোহাম্মদ তৈমুর হোসেন, আমাদের অত্র ইউনিয়নের উপদেষ্টা আক্তারুল ইসলাম, হাসানুল্লাহ আইনাস, সাবিরুল ইসলাম, আরো 2-1 জন ছিল। আমরা যে 2টি মেয়ে পারমিশন পাই নাই ফ্যামিলি থেকে, আমরা তাদের বাসায় গিয়েছি এবং আমরা তাদের অভিভাবককে বুঝাতে সক্ষম হয়েছি এমন কোনো ব্যতিক্রম কোনো কিছুই পাবেন না
যেটাতে আপনাদের মান সম্মান হানি হতে পারে, আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন। উনি সত্যি দুই ফ্যামিলি প্লিজড হয়ে ম্যানেজ হয়ে আমাদেরকে পারমিশন দেয় এবং আমরা ইনশাআল্লাহ সফলভাবে বনভোজন কমপ্লিট করে ফিরে আসি। আমাদের আরো একটি স্মৃতি আছে, মার খাওয়ার স্মৃতি কিন্তু সহজে কেউ বলতে চায় না। এপ্রিল ফুল নামে মনে হয় আপনারা সবাই জানেন, এপ্রিল ফুল হলে অনেকে বোকা বানানোর চেষ্টা করে। এই রেওয়াজটা ছিল মাঝখানে, এখন হয়তো কমে গেছে বা নাই বললেই চলে। আমাদের শ্রদ্ধেয় মাইনুদ্দিন স্যার হেডমাস্টার আমাদের ক্লাসে গিয়েছেন। আমরা ওনার যে সাবজেক্টটা নেওয়ার কথা, ওই সাবজেক্টটা না দিয়ে অন্য একটা সাবজেক্ট ওনাকে দিয়েছি। উনি বইটা হাতে নিয়ে অত্যন্ত রাগান্বিত, আমাদের সাথে কোনো কথাই বলেন নাই। সাথে সাথে নাজির পিয়ন ছিল, নাজিরকে ডেকে, নাজির লাঠি নিয়ে আসো, এবং লাঠি নিয়ে এসে এমন কেউ বাদ ছিল না, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটিকে বাড়াইছে। এই মার খাওয়ার একটা বড় স্মৃতি আমাদের এপ্রিল ফুল পালন করার জন্য। বিভিন্ন ব্যাচের অনেক ভালো ভালো ছেলেরা ছিল যারা খুব সুন্দর ভালো ফুটবল খেলতো। আমরা যখন ক্লাস 9-এ পড়ি, সবাইকে সাথে সাথে এসএসসি ৯২ ব্যাচের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কলেজের শ্রদ্ধা স্কুলের প্রতিষ্ঠাতা এবং এই স্কুলে যে সকল সম্মানিত শিক্ষকগণ ইন্তিকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সাথে আমি এখানে উপস্থিত হয়ে আনন্দিত, গর্বিত, খুবই ভালো লাগে। দু একটা স্মৃতির কথা না বললেই নয়, এখানে অনেকজনে অনেক স্মৃতির কথা বলে গেছে। আমরা যখন এই এসএসসি ৯২ যখন আজকে সকালে যখন সবাই একসাথে হয়েছি, আমরা বিভিন্ন রকম সংস্কৃতিতে বেঁচে উঠেছিলাম। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগির সাথে সাথে এই স্কুলের প্রতিটা পয়েন্টে, প্রতিটা রোডে কি কি হয়েছে সকল কিছু আমরা মানে কি বলবো, সেই মনে হচ্ছে যে আমি আর এখানে নেই, আমি সেই ৯২-এর বাজেটের সবচেয়ে স্কুলের ছাত্র। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহরম মোহাম্মদ বদরুদ্দীন মোনা স্যারের কথা, একটা স্মৃতি নিয়ে, যে উনি প্রায় ক্লাস 10-এ আপনার টিফিনের পরে ক্লাসে যেতেন। এখানে হয়তো আমাদের বান্ধবী বিউটি এবং রেবা উপস্থিত আছে। তো আমরা ক্লাসে ঢুকতে একটু দেরি হয়েছে, আমরা কিন্তু ভয়ে জড়সড় হয়ে ঢুকছিলাম। তখন মোনা স্যার বলছে, এই তারাও এখানে ঢিটাং করা চলবে না, এখানে লেখাপড়া হয়, লেখাপড়া ছাড়া এখানে কিছু চলবে না। তোরা যদি ঢিটাং করতেই চাস তাহলে কলেজে যেতে। আরেকটি কথা যদি বলি, আমাদের শ্রদ্ধেয় সাবেক
অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মতিউর রহমান স্যার হয়তো উনি উপস্থিত আছেন। উনি সবাই জানেন আপনারা যে উনি উচ্চতর গণিত নিতেন, ম্যাথামেটিক্স নিতেন। তো উনি কি করতেন, মাঝে মাঝে বিভিন্ন জনকে ডাকতেন, ব্ল্যাকবোর্ডে আসতেন, অঙ্কগুলো সমাধান করে দেন। যদি পারতেন তাহলে তো গুড, ভেরি গুড। আর যদি না পারতেন তো সেই কান পেন্সিল দিয়ে ধরে দিত, ধরে নিয়ে তো বলতো, এই তোর কটা লাটাই আছে, কটাই গুটি আছে, আপনারা লাটাই গুটি সবাই জানেন। এইরকম ছিল। মানে আমার কাছে এটাই ভালো লাগে যে তাদের স্নেহ, তাদের মায়া, তাদের শাসন, এগুলো ভুল করে না। এখন আমরা দেখি যে আমার সন্তানকে যখন আমি ক্লাস 9-এ যাই, বা আমি পিতা হিসাবে কি করি, আমার ছেলেকে আপনার সায়েন্স নেবে না আর্টস নেবে সেটা কি করবে। কিন্তু আমাদের সময় সেই সুযোগ ছিল না, কারণ হেডমাস্টার টিচাররাই নির্ধারণ করবে যে কে সায়েন্স নেবে কে আসবে। এরকম অবস্থা ছিল আমাদের। আমি বেশি কথা বলতে চাই না। আরেকটা না বললেই না, আরেকটা